এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11 এর সেমিস্টার 2 এর চ্যাপ্টার 14 পরিপাক এবং শোষণ। তো এই অধ্যায়ে আজকে যে টপিকটি আমি তোমাদের সাথে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে গলবিল এবং গ্রাসনালী। তো প্রথমে যে পয়েন্টটি আমি তোমাদের সাথে আলোচনা করব সেই পয়েন্টটি হচ্ছে গলবিল। তো গলবিলকে ইংলিশে কি বলা হয়? গলবিলকে ইংরেজিতে বলা হয় ফ্যারিংস। কি বলা হয়? ফ্যারিংস। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এছাড়া ভিডিওটি চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে যে পয়েন্টটি আসছে সেটি হচ্ছে গলবিলের বিস্তৃতিটা কত দূর। তো গলবিল দেখো, গলবিল কোথার থেকে শুরু হয়? গলবিলের শুরুটা হচ্ছে করটির গোড়ার থেকে। বললাম করটির গোড়া থেকে। করটির গোড়ার থেকে গলবিলটা শুরু হয় এবং ক্রিকয়েড তরুণাস্থি পর্যন্ত বিস্তৃত থাকে। কতদূর পর্যন্ত বিস্তৃত থাকে? ক্রিকয়েড তরুণাস্থি। এবং ক্রিকয়েড তরুণাস্থি পর্যন্ত বিস্তৃত থাকে। তো দেখো গলবিলের তাহলে দৈর্ঘ্য কতটুকু? তাহলে গলবিলের দৈর্ঘ্যটা হয় 5 থেকে 6 ইঞ্চি। কি বললাম? 5 ইঞ্চির থেকে 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। ক্লিয়ার? তো গলবিল কয়টি অংশে বিভেদিত? গলবিল 3টি অংশে বিভেদিত, বা গলবিলের 3টি অংশ পরিলক্ষিত বা 3টি পার্ট পরিলক্ষিত হয়। সেই 3টি পার্ট কি কি? সেই 3টি পার্ট হচ্ছে, প্রথমটি হচ্ছে কি বলতো? নাসা গলবিল। নাসা গলবিলকে ইংলিশে কি বলা হয়? ন্যাসোফেরিংস। ক্লিয়ার? এরপরে আসছি যে পার্টটিতে বা যে অংশটিতে, সেটি হচ্ছে মুখ গলবিল। বা যাকে ইংলিশে কি বলা হয় বলতো? ইংলিশে বলা হয় ওরোফেরিংস। আর 3 নম্বরটি হচ্ছে স্বর গলবিল। কি বললাম? স্বর গলবিল, যার ইংলিশ হচ্ছে ল্যারিঙ্গো ফ্যারিংস। তো দেখো প্রথম যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে নাসা গলবিল। তো এই যে নাসা গলবিল, এই নাসা গলবিল আমাদের যে নাসা গহ্বর রয়েছে সেই নাসা গহ্বরের সাথে সংযুক্ত থাকে। ক্লিয়ার? এছাড়াও এই নাসা গলবিল ইউস্টেচিয়ান নালী, কি বললাম? ইউস্টেচিয়ান নালীর দ্বারা আমাদের অন্তঃকর্ণের সাথে সংযুক্ত। তাহলে কি বললাম? নাসা গলবিল কার সাথে যুক্ত থাকে? নাসা গলবিল যুক্ত থাকে আমাদের নাসা গহ্বরের সাথে। ক্লিয়ার? এছাড়াও এই নাসা গলবিল ইউস্টেচিয়ান নালীর দ্বারা, কি বললাম? ইউস্টেচিয়ান নালীর দ্বারা অন্তঃকর্ণের সাথে সংযুক্ত থাকে। বললাম নাসা গলবিল ইউস্টেচিয়ান নালীর দ্বারা
অন্তঃকরণের সাথে যুক্ত থাকে। ক্লিয়ার? এরপরে যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে মুখ গলবিল বা ওরোফ্যারিংস। এই মুখ গলবিল সাধারণত মুখ বিবরের সাথে সংযুক্ত থাকে। ক্লিয়ার? নাসাগলবিল এবং মুখ বিবর উভয়ই এই মুখ গলবিলের সাথে সংযুক্ত থাকে, অর্থাৎ মুখ গলবিল শ্বাসবায়ু এবং খাদ্য চলাচলের সাধারণ পথ হিসেবে ব্যবহৃত হয়। ক্লিয়ার? তাহলে কি বললাম? মুখ গলবিল মুখবিবরের সাথে সংযুক্ত থাকে। তো আরেকটা পয়েন্ট বলেছি, নাসাগলবিল ও এই যে মুখবিবর উভয়ই মুখ গলবিলের সাথে যুক্ত থাকে, অর্থাৎ মুখ গলবিল শ্বাসবায়ু এবং খাদ্য চলাচলের সাধারণ পথ হিসেবে নির্বাচিত হয়। ক্লিয়ার? এর পরের যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে স্বরগলবিল। স্বরগলবিলকে ইংলিশে কি বলা হয়? স্বরগলবিলকে আমরা ইংলিশে বলতে পারি ল্যারিঙ্গোফ্যারিংস। এই স্বরগলবিল স্বরনালীর সাথে আমাদের সংযুক্ত থাকে, যা ল্যারিংসের পশ্চাৎ ভাগে, কি বললাম? যা ল্যারিংসের পশ্চাৎ ভাগে গ্রাসনালীর সাথে সংযুক্ত থাকে। ক্লিয়ার? তাহলে স্বরগলবিল কার সাথে যুক্ত থাকে? স্বরগলবিল যুক্ত থাকে স্বরনালীর সাথে। আছে, এটি কোথায় অবস্থিত? এটি ল্যারিংসের পশ্চাৎ ভাগে। কোথায় অবস্থিত? ল্যারিংসের পশ্চাৎ ভাগে অবস্থিত। ল্যারিংসের পশ্চাৎ ভাগে কার সাথে যুক্ত থাকে? ল্যারিংসের পশ্চাৎ ভাগে যুক্ত থাকে গ্রাসনালীর সাথে। তাহলে গলবিল বা ফ্যারিংসের যে পুরো ব্যাপারটা এইটুকু জায়গার মধ্যে কমপ্লিট। ক্লিয়ার? তো গলবিলের মধ্যে এবার যে পয়েন্টটি তোমাদের পড়তে হবে সেটি হচ্ছে ওয়ালডেয়ারের রিং। ওয়ালডেয়ারের রিংকে আমরা সংক্ষেপে লিখতে পারি টনসিল। কি লিখতে পারি? এই টনসিল লিখতে পারি, কারণ এই ওয়ালডেয়ারের রিং তার মানে আমরা জানবো টনসিল সম্পর্কে। তো দেখো, লসিকা গ্রন্থি এবং মুখবিবর যখন রিংয়ের ন্যায় আকৃতি ধারণ করে তখন তাকে বলা হয় ওয়ালডেয়ারের রিং। বুঝতে পেরেছো? তো এই যে ওয়ালডেয়ারের রিং আবার কিন্তু চারটি ভাগে বিভক্ত। সেই চারটি ভাগ কি কি? সেই চারটি ভাগই হচ্ছে, প্রথমে হচ্ছে ফ্যারিঞ্জিয়াল টনসিল, দ্বিতীয় নম্বর ভাগটি হচ্ছে টিউবিয়াল টনসিল, তৃতীয়টি হচ্ছে কি প্যালাটাইন টনসিল, চতুর্থ হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। তো এই যে ফ্যারিঞ্জিয়াল টনসিল, এই ফ্যারিঞ্জিয়াল টনসিল কিন্তু গলবিলের সংলগ্ন থাকে। শিশুদের ক্ষেত্রে
এই টনসিলটা যদি বড় হয়ে যায় তাহলে শ্বাসকষ্ট এবং খাদ্য গলদকরণে অসুবিধে হয়। এই অবস্থাটাকে বলা হয় অ্যাডেনয়েডস। তাহলে ফ্যারিঞ্জিয়াল টনসিলে যে অবস্থা পরিলক্ষিত হয় সেই অবস্থাকে কি বলা হয়? সেই অবস্থাকে বলা হয় অ্যাডেনয়েডস। ক্লিয়ার? তো ফ্যারিঞ্জিয়াল টনসিল কোথায় অবস্থিত? আমাদের গলবিলের কাছে, তাই তো? শিশুদের ক্ষেত্রে এই টনসিলটা বড় হয়ে গেলে তাদের শ্বাসকষ্ট দেখা যায় এবং খাদ্য গলদকরণেও অসুবিধে দেখা যায়। এর পরবর্তী যে পয়েন্টটি আসছি, টিউবিয়াল টনসিল। প্রতি পাশের ইউস্টেচিয়ান নালীকে বেষ্টন করে যে টনসিল অবস্থিত তাকেই বলা হয় টিউবিয়াল টনসিল। ক্লিয়ার? এরপরে আসছি প্যালাটাইন টনসিল। প্যালাটাইন টনসিল কি? আমাদের প্যালেটের প্রতি পাশে একটি করে টনসিল অবস্থিত, একেই বলা হয় প্যালাটাইন টনসিল। তো এই টনসিলের প্রদাহকে কি বলা হয়? টনসিলাইসিস। কি বলা হয়? টনসিলাইটিস, প্রদাহকে। প্যালাটাইন টনসিলের প্রদাহকে কি বলা হয়? টনসিলাইসিস। শিশুদের ক্ষেত্রে এই টনসিলকে অনেক সময় কেটে বাদ দিতে হয়। একে কি বলা হয়? একে বলা হয় টনসিলেক্টমি। কি বলা হয়? শিশুদের ক্ষেত্রে অনেক সময় এই টনসিলকে কেটে বাদ দিতে হয়। একে কি বলা হয়? একে বলা হয় টনসিলেক্টমি। ক্লিয়ার? এরপরে আসছে লিঙ্গুয়াল টনসিল। তো লিঙ্গুয়াল টনসিল কোথায় অবস্থিত? আমাদের যে জিহবা, সেই জিহবার গলবিলীয় অংশের সাথে লিঙ্গুয়াল টনসিলটা যুক্ত থাকে। তো এই যে 4 ধরনের টনসিল, বুঝতে পেরেছো? তো এবারে আসছি টনসিলের কাজ। টনসিলের কাজ বা ফাংশন কি? টনসিলের কাজ হচ্ছে কি বলতো? টনসিল, বা একে আমরা আরেক নামে ডাকতে পারি লিম্ফোসাইট কলা বা লিম্ফোসাইট টিস্যু, তাই তো? তো এই টনসিল আমাদের দেহে ইমিউনোগ্লোবিউলিন এ কে সক্রিয় করে। কাকে? ইমিউনোগ্লোবিউলিন এ কে সক্রিয় করে। ইমিউনোগ্লোবিউলিন এ কে সক্রিয় করার ফলে আমাদের দেহের যে অনাক্রম্য তন্ত্র রয়েছে সেটি সক্রিয় হয়ে যায়। তাহলে টনসিলের কাজ বুঝতে পেরেছো? এরপরে যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেই পয়েন্টটি হচ্ছে গ্রাসনালী। তো গ্রাসনালী কোথায় অবস্থিত? গ্রাসনালী শুরু হয় গলবিলের ঠিক পরবর্তী অংশ থেকে এবং শেষ হয় পাকস্থলীতে গিয়ে। তো এই যে গ্রাসনালী, এটা দৈর্ঘ্য কতটা হয়? এটি দৈর্ঘ্যে হয় 10 থেকে 12 ইঞ্চি। কি বললাম? 10 থেকে 12 ইঞ্চি এর দৈর্ঘ্য হয়। তো এটি আমাদের ট্রাকিয়া এবং হৃৎপিণ্ডের পেছন দিয়ে ডায়াফ্রাম, বা যাকে বাংলায় বলা হয় মধ্যচ্ছদা, এই ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা ভেদ করে পাকস্থলীতে গিয়ে উন্মুক্ত হয়। তাহলে এই গ্রাসনালী, ট্রাকিয়া এবং হৃৎপিণ্ডের পিছন দিয়ে যায় এবং পেছন দিয়ে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম এই মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম ভেদ করে পাকস্থলীতে গিয়ে উন্মুক্ত হয়। তো এই গ্রাসনালীর 3টি পার্ট রয়েছে। সেই 3টি পার্ট কি কি? সেই 3টি পার্ট হচ্ছে
সার্ভাইকাল পার্ট বা সার্ভাইকাল অংশ। দ্বিতীয় নম্বর হচ্ছে থোরাসিক পার্ট বা থোরাসিক অংশ। তৃতীয় নম্বর হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট বা অ্যাবডোমিনাল অংশ। তো সার্ভাইকাল পার্টটা কোথায় অবস্থিত? সার্ভাইকাল পার্টটা আমাদের গ্রীবাদেশে অবস্থিত। থোরাসিক পার্ট কোথায় অবস্থিত? আমাদের বক্ষ দেশে। এবং অ্যাবডোমিনাল পার্ট যেটি রয়েছে সেটি আমাদের উদর দেশে অবস্থিত। ক্লিয়ার? তো এই যে গ্রাসনালী, এই গ্রাসনালী আমাদের পৌষ্টিক তন্ত্রের, কি বললাম, আমাদের পৌষ্টিক তন্ত্রের সব থেকে পেশিবহুল অংশ। কি বললাম? পৌষ্টিক তন্ত্রের সব থেকে পেশিবহুল অংশ কি? তাহলে পৌষ্টিক তন্ত্রের সব থেকে পেশিবহুল অংশই হচ্ছে গ্রাস নালী বা ওইসোফেগাস। বুঝতে পেরেছো? তো গ্রাসনালীর মধ্য দিয়ে খাদ্যবস্তু পাকস্থলিতে গিয়ে পৌঁছায়, এটি হচ্ছে গ্রাসনালীর ফাংশন। ক্লিয়ার? তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।